আজকে আমি আছি মেকানিক্যাল করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে বিষয় কোড 670 তো আজকে আমরা যেটা পড়ব মোমেন্ট অফ ইনারশিয়া ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়টা আছে মোমেন্ট অফ ইনারশিয়া এই বিষয়ে আমরা আজকে জানব। তো মোমেন্ট অফ ইনারশিয়া জিনিসটা কি আগে আমরা দেখি যে মোমেন্টটা কি। মোমেন্টকে আমরা কি দ্বারা চিনি? এম। মোমেন্ট সমান সমান হচ্ছে বল ইনটু দূরত্ব। মোমেন্ট সমান সমান হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব, যেটা লম্ব দূরত্ব লিখি লম্ব দূরত্ব। এটাকে আমরা বলি ফার্স্ট মোমেন্ট অফ ইনারশিয়া রেসপেক্ট অফ ফোর্স, কারণ এখানে আছে কি F ইনটু L, তাই না? এখন যদি আমরা এখানে লিখি A ইনটু L, তার মানে কি ফার্স্ট মোমেন্ট অফ ইনারশিয়া রেসপেক্ট অফ এরিয়া, তাই না? এটাকে আমরা কি বলি? ফার্স্ট মোমেন্ট। এখন আমরা খেয়াল করি মোমেন্ট অফ মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক, যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে আমরা প্রকাশ করি কি ইনারশিয়া আই, তাই না? আই। মোমেন্ট অফ ইনারশিয়ার যে সূত্রটা সেটা আমরা একটু খেয়াল করি। F ইনটু L স্কয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়াকে কিন্তু আমরা সেকেন্ড মোমেন্ট বলি। এখন সেকেন্ড মোমেন্টের ক্ষেত্রে সেই একই রকম মোমেন্ট অফ ইনারশিয়া রেসপেক্ট অফ ফোর্স এর ক্ষেত্রে যখন আমরা লিখব, এরপরে যদি আমরা এরিয়ার ক্ষেত্রে খেয়াল করি তখন আমাদের কি আসবে? A ইনটু x স্কয়ার। ঠিক জিনিসটা এরকম আসবে। এখন আমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা কি জিনিসটা কি সেটা আমরা একটু খেয়াল করি যে কি মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে বস্তুর এমন একটি ধর্ম যা ওই বস্তুটিকে ঘুরতে বাধা দেয়, অর্থাৎ ঘোরার যে বিপরীতে কাজ করে। মোমেন্ট অফ ইনারশিয়াটা হচ্ছে কোনো একটি বস্তু যখন ঘুরবে বা তুমি ঘোরাইতে বা আমরা ঘোরাইতে চাইবো তখন এটি ঘোরার বিপরীতে একটি বাধা দিবে। যেমন একটা ফ্যান, আমরা যখন সুইচটা অন করি ফ্যানটা ঘুরতে থাকে, আবার যখন সুইচটা অফ করি কিছুক্ষণ কিন্তু অফ করার সাথে সাথে কিন্তু ফ্যানটা অফ হয়, কিছুক্ষণ ঘুরতে থাকে। এটা হচ্ছে সাধারণত মোমেন্ট অফ ইনারশিয়ার যে মান সেটার কারণে এমনটা হয়ে থাকে। বইতে কিন্তু আরো সুন্দর করেও সংজ্ঞা দেওয়া আছে। বইতে কি বলেছে? মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্রটা আমরা খেয়াল করি যে কোনো একটি ক্ষেত্রফলের ক্ষুদ্র ক্ষেত্রফল এবং যে কোনো একটি নির্দিষ্ট অক্ষ হতে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের দূরত্বের বর্গের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে উক্ত ক্ষেত্রফলের মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বলে। ঠিক জিনিসটা এরকম যে নির্দিষ্ট একটা ক্ষেত্র, সেটা আমরা সবাই জানি যে এই অক্ষটাকে আমরা কি x অক্ষ, এটা y অক্ষ আমরা বলি। এখন যে কোনো অক্ষই আমরা যদি নিই তাহলে কি এই একটা নির্দিষ্ট ক্ষেত্র, এর ভিতরে একটা ছোট ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটার ক্ষেত্রফলটা আমরা যদি দিয়ে ধরি তাহলে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা কিন্তু আবার খেয়াল করি যে আমাদের সংজ্ঞাটা কি বলেছে যে কোনো একটি ক্ষেত্রফলের ক্ষুদ্র ক্ষেত্রফল, যে কোনো একটি ক্ষেত্রফলের যে ক্ষুদ্র ক্ষেত্রফলটা তার যে কোনো একটি নির্দিষ্ট অক্ষ হতে পারে x অক্ষ, হতে পারে y অক্ষ, যে কোনো একটি নির্দিষ্ট অক্ষ হতে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের দূরত্বের বর্গের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে উক্ত ক্ষেত্রফলের
সাপেক্ষে যখন আমরা নিব তখন কিন্তু আমরা দূরত্বটা পাচ্ছি y1, তার মানে কি x থেকে এটার দূরত্বটা, তাই না? এই যে x থেকে এই দূরত্বে কিন্তু কাজ করছে, তখন আমরা কি x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা পাচ্ছি কি, মানে কি বলেছে যে এই যে ক্ষেত্রফলটা এর সাথে গুণ হবে এই যে দূরত্বটা, এটার বর্গের যে সমষ্টি সেটাকে বলা হয়েছে। ঠিক y অক্ষের সাপেক্ষে যখন আমরা লিখব তখন এর বিপরীতটা হবে কেমন, x² dA। তাহলে এটা হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল এর যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখন আমরা আসি যে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কোথায় কোথায় ব্যবহার করি। মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের বিম আছে, কলাম আছে, শ্যাফট আছে, এই সব ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা পেয়ে থাকি। আর মোমেন্ট অফ ইনারশিয়াটা আমরা যে ম্যাথগুলো করি বা আমরা যে পরীক্ষাটা করি, মোমেন্ট অফ ইনারশিয়াটা আমরা বের করি হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা বের করে থাকি। একটা হচ্ছে সমাকলন পদ্ধতি আর একটা হচ্ছে হুক পদ্ধতি। তো আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন যেটা বলে, ইন্টিগ্রেশন আমরা কিন্তু ইন্টিগ্রেশনের ম্যাথটা আমরা হচ্ছে করে আসছি, তো আমাদের আশা করি আমাদের সহজ হবে। এর হচ্ছে দুইটা প্রমাণও আছে, আশা করি তোমরা পারবা, খুবই ছোট এবং সহজ। তো যাই হোক আমরা এই ইন্টিগ্রেশন পদ্ধতিতে ম্যাথগুলো ফলো করব। তো আশা করি তোমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ, এটাকে আমরা প্রকাশ করি কে দ্বারা? রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি কে দ্বারা? এটা কিভাবে আসছে? মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু রেডিয়াস অফ জাইরেশন হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা কেটা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি আসছে, a বাই i বাই a, আর এই স্কয়ারটা উঠে এখানে রুট হয়ে গেছে। ঠিক জিনিসটা এরকম। এখন রেডিয়াস অফ জাইরেশনটা কি সেটা এটা তো আমরা পেলাম যে সূত্র, মানে রেডিয়াস অফ জাইরেশন যদি আমাদের বের করতে বলে আমরা কোন ডাটাগুলো আমরা দেখব। আমরা হচ্ছে যদি মোমেন্ট অফ ইনারশিয়া এবং ওই বস্তুটার ক্ষেত্রফল আমরা জানতে পারি, তাহলে কি মোমেন্ট অফ ইনারশিয়া i এবং ওই বস্তুটার ক্ষেত্রফল এই এর মানটা, এই দুটো যদি আমরা জানতে পারি তাহলে আমরা রেডিয়াস অফ জাইরেশন বের করতে পারবো। কিন্তু রেডিয়াস অফ জাইরেশনটা কি আমরা একটু যে কি বলে যে এটা আছে সেটা আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি আমি ছোট করে তোমাদের বলি যে কোন বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া বের করে ওই বস্তুতে প্রয়োগ করতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রয়োজন হয় তাকে বোঝায়। আর বইতে কিভাবে লেখা আছে যে কোন ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে এমন একটি দূরত্বে কেন্দ্রীভূত মনে করা হয় যাতে ওই অক্ষের সাপেক্ষে মোট ক্ষেত্রের জড়তার ভ্রামক এবং কেন্দ্রীভূত ক্ষেত্রের জড়তার ভ্রামক পরস্পর সমান হলে ওই দূরত্বকে কি বলে, রেডিয়াস অফ জাইরেশন। তাহলে কি বলছে যে একটি নির্দিষ্ট ক্ষেত্র হতে একটি যে ছোট একটা ক্ষেত্র আমরা নিচ্ছি, তাহলে কি এই যে নির্দিষ্ট ক্ষেত্র এর যে মোমেন্ট অফ ইনারশিয়া আর এই যে ছোট ক্ষেত্রটি এর যে মোমেন্ট অফ ইনারশিয়া, এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা হচ্ছে কি পাবো, ওই যে দূরত্বটা যে সমান হলে যে দূরত্বটা আমরা পাবো সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। আর গাণিতিকভাবে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বুঝবো কি যে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোন ক্ষেত্রে একটি নির্দিষ্ট অক্ষের
অক্ষের সাপেক্ষে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং বস্তুর ক্ষেত্রফলের বর্গমূলকে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রবর্তী ব্যাসার্ধ বলা হয়। তো এবার আমরা যাব হচ্ছে সেকশন মডুলাস। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, বুঝতে হবে। সেকশন মডুলাসটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। সেকশন মডুলাসটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা খেয়াল করি যে এর সূত্রটা আগে একটু দেখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আর একটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে কিন্তু আমি শুধু আই লিখেছি, কোন অক্ষের সাপেক্ষে সেটা আমি লিখিনি। যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে তাহলে এরকম হবে, যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে আই ওয়াই হয়। তো আমরা সংজ্ঞাটা দেখি যে যখন কোনো একটি বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা হচ্ছে কিসের, ভার কেন্দ্রের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা, ভার কেন্দ্রের সাপেক্ষে যে কোনো একটি বস্তুর যে ভার কেন্দ্রের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা পাবো, সেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা ওই বস্তুর সবচেয়ে দূরের অবস্থান দ্বারা ভাগ দেওয়া হলে আমরা সেকশন অফ মডুলাস পাবো। এই যে যেটা বলেছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এখন হতে পারে এক্স এক্স অক্ষ, হতে পারে ওয়াই ওয়াই অক্ষ, তাহলে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে হচ্ছে ওই বস্তুর সর্বোচ্চ দূরত্ব, না কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু বলে নাই। যদি এটা হচ্ছে আমরা ধরি 10, এটা ধরি আমরা 5, তাহলে আমরা দূরত্ব কোনটা নিব, এখানে এটা কি 10 না, তাহলে এই দূরত্বটা আমাদের আসবে যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত কত 5। এখন যদি এটা 15 হয় তাহলে আমাদের কি এই দূরত্বটা আমরা নিব। তাহলে কি বলেছে, সর্বোচ্চ দূরত্বের কথা কিন্তু বলে দিয়েছে বইতে। কি বলেছে, কোন সেকশনের নিরপেক্ষ অক্ষ বরাবর গৃহীত মোমেন্ট অফ ইনার্শিয়াকে নিরপেক্ষ অক্ষ থেকে যে কোনো পাশে সর্বোচ্চ দূরত্বে অবস্থিত বিন্দু দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা সেকশন মডুলাস পাবো। যে সর্বোচ্চ যে দূরত্বটা সেটাকে, সেই সাইডটা, সেই মানটাকে আমাদের ভাগ করলে যে দূরত্বটা আমরা পাবো বিভাজ্য, সেটা দ্বারা ভাগ করলে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা সেকশন অফ মডুলাস পাবো। তো আমাদের মোটামুটি মোমেন্ট অফ ইনার্শিয়া, চক্রবর্তী ব্যাসার্ধ আর হচ্ছে সেকশন মডুলাস সম্পর্কে ধারণা হয়ে গেল। আমরা একটু দেখি এখন একটা জিনিস, যে লম্ব অক্ষীয় উপপাদ্য। লম্ব অক্ষীয় উপপাদ্য যেটা, আমরা সেটা একটু খেয়াল করি যে এখানে কি বলেছে। যদি আমি এখানে চিন্তা করি, এখানে কি আই জেড জেড সমান সমান আমরা কি জানি, আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এই জিনিসটা আমরা জানি। কিন্তু এই জিনিসটা কিভাবে আসছে, যে থ্রি ডাইমেনশনের ব্যাপারটা আমরা জানি। এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে এটা হচ্ছে কি হবে, z। এখন আমরা খেয়াল করি যে এখানে যে কোনো জায়গায় একটা বস্তু আছে, আমরা এখানেই ধরলাম। এখন এই যে বস্তুটা আমরা নিলাম, এখন আমরা যদি x x অক্ষের সাপেক্ষে ধরি তাহলে কি আসবে, y y, মানে জিনিসটা ঠিক কেমন আসবে, i x x। তাহলে ইন্টিগ্রেশন আমাদের কি আসবে, আমরা কিন্তু আগেও দেখেছি। এখন যদি আমরা i
জেড জেড নিই তাহলে আমাদের কি আসবে আর স্কয়ার ডি। এই আরটা আমরা কিভাবে পেলাম, এই যে দূরত্বটা এটাকে যদি আমরা আর ধরি তাহলে আমরা খেয়াল করি এই যে যে হচ্ছে এটা আছে সেটাকে, এটা কি x আর এটা হচ্ছে y, মানে এটা x এটা y। এখন আমরা যে সমকোণী ত্রিভুজ সেটা কিন্তু আমরা জানি কি অতিভুজ, এটাকে যদি আমরা অতিভুজ ধরি তাহলে কি হবে আর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। ঠিক এই যে জিনিসটা সেটা হচ্ছে এখানে এই যে মানটা মানে ix x এর মান আর যে y এর মান এই দুইটা সরাসরি এখানে বসিয়ে দিয়েছে, এটা মানে কি আর স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে f আর df সমান সমান f y স্কয়ার df প্লাস f ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন x x স্কয়ার df, তাই না? তাহলে ইন্টিগ্রেশন r স্কয়ার dA ইকুয়াল টু ইন্টিগ্রেশন y স্কয়ার dA প্লাস ইন্টিগ্রেশন x স্কয়ার dA, মানে আমরা এখানে x y এর মানটা x এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, এই যে x এর মানটা বসিয়েছি y এর মানটা বসিয়েছি। এখন যদি আমরা ইন্টিগ্রেশন dA কমন নিই তাহলে কিন্তু আমাদের এই x স্কয়ার y স্কয়ার থেকে যাচ্ছে, তার মানে কি আমাদের এই যে I xx এই মোমেন্ট xx অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়াটা থাকছে আর I মানে মোমেন্ট অফ ইনারশিয়া y y অক্ষের যে মোমেন্ট অফ ইনারশিয়া এই দুইটা থাকতেছে, সেই জিনিসটা এখানে সেভাবে চলে আসছে। এরপরে তোমরা বইটাও একটু সুন্দর করে দেখবা মন দিয়ে, তাহলে বাকিটা বুঝতে পারবে। এখন আমরা চলে যাব যে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আমাদের লাগবে সেটার ক্ষেত্রে আমরা চলে যাব। এই যে এটা কি আছে, একটা আয়তক্ষেত্র আছে না, এই যে আয়তক্ষেত্রটার যদি আমরা এটাকে AB ধরি এটাকে CD ধরি তাহলে আমরা কি পাবো, আয়তক্ষেত্রের যে ভর কেন্দ্র নির্ণয় সূত্র সেটা কিন্তু আমি তোমাদের এর আগে বলেছিলাম d/2 অথবা b/2, আর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন আমরা আসি মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া এখন যদি আমাদের বলে ভর কেন্দ্র বা xx অক্ষ বরাবর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বলে তাহলে আমাদের কি আসবে, এটা হচ্ছে ভর কেন্দ্র এটা হচ্ছে ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি তোমাদের এটা একটু দেখানোর জন্য। তাহলে এই অক্ষের সাপেক্ষে যদি বলে তাহলে আমাদের কি আসবে I xx, বা এই যে ভর কেন্দ্রের সাপেক্ষে যদি বলে তাহলে আমাদের আসবে bd কিউব বা bh কিউব ভাগ 12, যে সূত্রটা আসবে সেটা হচ্ছে bd কিউব ভাগ অথবা bh কিউব ভাগ 12, বা এটাকে আমরা লিখতে পারি cgx, মানে সেন্টার অফ গ্র্যাভিটি xx অক্ষের যে সেন্টার অফ গ্র্যাভিটি। এখন যদি আমরা এটাকে xx অক্ষ ধরি, এখন y y অক্ষের সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি, এটাকে যদি y y ধরি তাহলে এর ক্ষেত্রে আমাদের সূত্র আসবে কি I cgy ইকুয়াল টু এর উল্টোটা hb কিউব ভাগ 12। তো আশা করি এই দুইটা সূত্র তোমরা বুঝতে পেরেছো। আরেকটা খেয়াল করো তোমরা যে AC বরাবর, মানে এই যে AC এই অক্ষের সাপেক্ষে যদি বলে তাহলে আমাদের কি আসবে, আমি এখানে লিখতেছি AC বরাবর যদি বলে তাহলে আমাদের আসবে HB কিউব ভাগ 3, HB কিউব ভাগ 3। এবার যদি আমাদের বলে AB অক্ষ
থেকে এই পর্যন্ত। তাহলে এবি অক্ষ বরাবর যদি বলে তাহলে আমাদের আসবে হচ্ছে এর উল্টোটা BH কিউ ভাগ 3। তাহলে এই যে আয়তক্ষেত্র এখান থেকে কিন্তু আমরা চারটা সূত্র পেয়েছি। কি পেয়েছি? সেন্টার অফ গ্র্যাভিটি বা এক্স এক্স অক্ষে যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি তখন এই যে ভূমি আর উচ্চতা, সেই ভূমি ইনটু উচ্চতা কিউ ভাগ 12, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে আসছে উচ্চতা ইনটু ভূমি কিউ ভাগ 12। তারপরে এই যে এবি অক্ষের সাপেক্ষে যখন আমরা নিয়েছি তখন BH কিউ ভাগ 3, আর এসি অক্ষের সাপেক্ষে যখন আমরা পেয়েছি HB কিউ ভাগ 3। এরপরে আমরা আসি ত্রিভুজ। ত্রিভুজেরও সেম ভরকেন্দ্রের সাপেক্ষে যখন আমরা, আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি তাই না? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু a স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর হচ্ছে যে ভারকেন্দ্র নির্ণয়ের যে সূত্রটা আমরা দেখেছিলাম কি b/3 মানে কোণ হিসেবে, যে ছোট কোণ থেকে বড় কোণে যাচ্ছে না বড় কোণ থেকে ছোট কোণে যাচ্ছে সেই হিসেবে। তো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি যেটা সেটা খেয়াল করি যে BH কিউ ভাগ 36। এটা হচ্ছে কি x x অক্ষের সাপেক্ষে, আর এটা হচ্ছে y y অক্ষের ক্ষেত্রে। দুইটা আরেকটা আছে আমরা A B C। এখন যদি আমরা ধরি AB অক্ষের সাপেক্ষে যদি আমরা নেই তাহলে আমাদের আসবে কি BH কিউ ভাগ 12 মানে হচ্ছে এই অক্ষের সাপেক্ষে। তোমরা এগুলো দেখবা, সাথে বইয়ে একটা চার্ট আছে, সেই চার্টটা দেখলে আর এটা তোমরা খেয়াল করলে আমি আশা করি তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে কোথায় প্রয়োগ করতে হবে, যে কোন জায়গাটা চাইলে আমার কোন সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এখন এসি অক্ষ বরাবর মানে এই যে এসি, এই অক্ষে যদি আমাদের চাই এখানে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই যে এসি অক্ষটা চেয়েছে, এক্ষেত্রে আমাদের কি হবে এখানে আমি লিখে দিই তোমাদের আরো সুবিধা হবে। আই এসি এসি অক্ষের সাপেক্ষে আমাদের কি আছে এইটার উল্টো মানে এইচবি কিউ ভাগ 12। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব আরেকটা হিসাবে, এটা মুছে দিই। যদি আমাদের এরকম আকৃতির কোনো জিনিস থাকে যার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলে, এটাও কিন্তু একটা ত্রিভুজের মতো, তাহলে আমাদের এটার যে ক্ষেত্রফল সেটা কি আসবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা চলে যাই যে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর যে এক্স এক্স অক্ষ সেটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া কি আসবে হচ্ছে BD কিউ ভাগ 48। আর যদি এটা কি y y অক্ষ তাহলে I CG y y y অক্ষের ক্ষেত্রে আমাদের কি আসবে DB কিউ ভাগ 36। এখন এটাকে যদি a ধরি আমরা, এটাকে a এটাকে b এটাকে c ধরি, তাহলে এই যে AB অক্ষ
এবি অক্ষ বরাবর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কি আসবে ডিবি কিউ ভাগ 12 মানে এই যে আই এবি মানে এবি অক্ষ বরাবর ডিবি কিউ ভাগ 12 এখানে আমি লিখে দিচ্ছি ছোট হয়ে গেছে ওখানে ডিবি কিউ ভাগ 12 মানে এই যে অক্ষটা। এরপরে যদি কখনো আবার বলে যে সি বিন্দু বরাবর বা হচ্ছে তাহলেও ঠিক এরকমটা চলে আসবে। এরপরে আমরা যাই হচ্ছে যদি আমাদের বৃত্ত থাকে, বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা সবাই জানি যে পাই ডি স্কয়ার বাই 4। এখন বৃত্তের ক্ষেত্রে আমরা খেয়াল করি সিজি এক্স মানে এক্স অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে কি এই যে মধ্যবিন্দু বরাবর আই সিজি এক্স পাই ডি 4 বাই 64। এক্স অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হচ্ছে পাই ডি 4 বাই 64। এখন এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো এই যে ওয়াই ওয়াই অক্ষ বরাবর এটাও কিন্তু সেম যে আই সিজি ওয়াই সমান সমান পাই ডি 4 বাই 64। এখন যদি আমরা এটাকে সি বিন্দু ধরি মানে এই যে বিন্দুটাকে সি বিন্দু ধরি তাহলে এই সি বিন্দুর সাপেক্ষে যদি কখনো নির্ণয় করতে বলে বা সর্বোচ্চ যে পয়েন্টটা সেখান থেকে যদি আমাদের নির্ণয় করতে বলে এটা কিন্তু এই পয়েন্টে আমি এখানে লিখি আই সি মানে এই যে সি বিন্দুর মোমেন্ট অফ ইনার্শিয়া এটা যদি কখনো আমাদের বলে নির্ণয় করতে তাহলে আমাদের আসবে হচ্ছে মানে পরিধি বরাবর। সেক্ষেত্রে আমরা পাবো 5 পাই d4 বাই 64 5 পাই d4 ভাগ 64 এই যে বিন্দু এটা বরাবর কিন্তু। তো আর আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে অর্ধবৃত্ত। এটা একটা অর্ধবৃত্ত ধরলাম এটা হচ্ছে এবি তাহলে এর এক্স সেই প্রাথমিক পর্যায়ে এক্স এক্স অক্ষ বরাবর আমরা আগে দেখি যে 0.1184 এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। যখন আমাদের ওয়াই এর ক্ষেত্রে বলবে তখন আমরা ওয়াই এর ক্ষেত্রে যখন আমাদের বলবে তখন আমাদের এটা কি অর্ধবৃত্ত না এইজন্য সরি এখানে 64 এইজন্য এখানে 2 গুণ হয়েছে কি বলেছে পাই ডি 4 বাই 64 ইনটু 2। এবার যদি এবি অক্ষের সাপেক্ষে বলে মানে এই অক্ষের সাপেক্ষে তাহলে কি আসবে পাই ডি 4 বাই সেম 64 ইনটু 2 যদি এবি অক্ষের সাপেক্ষে বলে। এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ যেটা যে অংশটা সেটা। এখন এই ক্ষেত্রে যদি আমাদের হচ্ছে এক্স এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে বা এখানে এবি অক্ষ বরাবর নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি কি সূত্র লাগবে আমরা সেটা দেখি। এটা এবি ধরলাম এটা সি ধরলাম তাহলে আই সিজি এক্স 0.1184 ভাগ 2 কারণ এখানে কিন্তু যে ভাগ 2 আসে না কারণ এটা অর্ধবৃত্ত আর এটা হচ্ছে তার অর্ধেক এজন্য এখানে আমাদের ভাগ 2টা চলে আসছে। তো y এর ক্ষেত্রেও ঠিক একই রকম আসবে i cg y = 0.1184 ভাগ 2 একই রকমই আসবে। আর এখানে যে এবি অক্ষ বরাবর এবং এসি অক্ষ
বরাবর। আমি এখানে লিখে দিই AB সমান সমান I AC, মানে এই অক্ষ বরাবর যে আমাদের সূত্র কাজে লাগবে, এই অক্ষ বরাবরও সেই সূত্র কাজে লাগবে। কি আসবে? πd4/64 × 4, কারণ এটা হচ্ছে এই যে বৃত্তটা এর 4 ভাগের একটা, এজন্য। তো এই ছিল সূত্রগুলো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য পয়েন্টগুলো চিহ্নিত করে তোমাদেরকে আমি দেখিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে এটা কোন অক্ষর, এবি অক্ষর আসলে কোনটা, এসি অক্ষর আসলে কোনটা। এটা কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া থাকবে যে এবি অক্ষের সাপেক্ষে নির্ণয় করো, এসি অক্ষের সাপেক্ষে নির্ণয় করো, এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, যখন যেটা বলবে এই সূত্রগুলো মাথায় রেখে সেই অনুযায়ী তোমরা ম্যাথগুলো সলিউশন করবে। তো আমরা একটা ম্যাথ দেখি আজকে। এটা একটা টি সেকশন, যেটা এটুকু আছে 150 মিলিমিটার, এটুকু আছে 20 মিলিমিটার। এখন এই চিত্রটা কি বলছে? হরিজন্টাল অক্ষের সাপেক্ষে। হরিজন্টাল মানে কি? আনুভূমিক, মানে এক্স এক্স অক্ষ যেটা, সেই এক্স এক্স অক্ষের সাপেক্ষে, এই যে এক্স এক্স অক্ষ, এই এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে বলেছে। তো আমরা এর ভারকেন্দ্রটা আগে নির্ণয় করে নিব। ভারকেন্দ্র সেই আগের মতো আমরা দুইটা অংশে ভাগ করে নিব। আশা করি তোমরা ভুলে যাওনি, এক নাম্বার 2 নাম্বার। তাহলে আমি এই ডাটাগুলো লিখলাম না, মানে এখানে B1, তারপরে হচ্ছে B2, H1, H2, এই যে জিনিসগুলো, B1 কি আছে 25 মিলিমিটার, B2 কি আছে 120 50 মিলিমিটার, H1 কি আছে 120 মিলিমিটার, আর H2 আছে শুধুমাত্র 20 মিলিমিটার। তাহলে আমাদের A1 কি আসবে 25 × 120, আর A2 আসবে হচ্ছে 150 × 20 মিলিমিটার। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কে খুব ভালোভাবে ক্যালকুলেশন শিখবা। ক্যালকুলেশনের জন্য কিন্তু অঙ্কগুলো অনেক সময় ঝামেলা হতে পারে। এখানে আসবে 3000 মিলিমিটার স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল সেজন্য 150 × সেম 3000 আসছে। এখন এটা আমরা দেখি যে কোন অক্ষে প্রতিসম আছে, এটা কিন্তু y y অক্ষে প্রতিসম আছে। তাহলে এর যে সেন্ট্রয়েড সেটা হচ্ছে y y অক্ষে অবস্থিত। তাহলে আমরা y1 টা বের করি। y1 টা কি আছে 120/2, আর y2 টার ক্ষেত্রে কি আসবে, সেই যে একেবারে নিচ থেকে আমরা নিব y y অক্ষ ক্ষেত্রে, তাহলে 120 + 20/2, তাহলে কি আসছে 130 মিলিমিটার। এবার আমরা কি করব, এটার যে ভারকেন্দ্র মানে A1 y1 + A2 y2, এই পর্যন্ত কিন্তু আমরা শিখেছিলাম। তাহলে A1 পেয়েছি আমরা 3000 × y1 পেয়েছি প্লাস A2 ও 3000, y2 পেয়েছি 130।
95 মিলিমিটার। তাহলে আমরা ভারকেন্দ্রটা পেলাম হচ্ছে 95 মিলিমিটার। এইবার আমাদের আসল আজকে আমরা যে নতুন কিছু শিখব সেই ক্ষেত্রে আমরা চলে আসছি যে কি মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা পাবো আমাদের লাগবে সেইটা। এখানে কি বলেছে যে হরিজন্টাল অক্ষের সাপেক্ষে, তার মানে কি আই এক্স এক্স। তাহলে এটা কি আছে, একটা আয়তক্ষেত্র আছে, আমরা কি দেখেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বিডি এক্স এক্স অক্ষের ক্ষেত্রে বিডি কিউ ভাগ 12, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রফল ইনটু যে দূরত্বটা তার স্কয়ার। তাহলে এখানে আমরা সেই সূত্রই লিখব। এখানে 1 নম্বর সেকশন, এই জন্য বি অন ডি অন হোল কিউব ভাগ 12 প্লাস এ অন, এটা হচ্ছে 1 নম্বর সেকশন এর জন্য। এবার আসবে কি y1 মাইনাস y ড্যাশ হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের যে 1 নম্বর ক্ষেত্রটা সেটার জন্য কিন্তু আমি এভাবে লিখেছি। এরপরে প্লাস এই যে দ্বিতীয় অংশটা এটার জন্য এবার আসবে কি d2 বা এখানে তোমরা h2 দিতে পারো, যেটা তোমাদের খুশি, ডিও দিতে পারো, এইচও দিতে পারো, ওটা কোনো সমস্যা না। y2 মাইনাস y ড্যাশ হোল স্কয়ার। এখন শুধুমাত্র এই যে মানগুলো আমরা বসাবো, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা অ্যানসার পেয়ে যাব। তাহলে এখানে b1 আমরা কি পেয়েছি, এখানে যেহেতু আমি h দিয়ে দেখিয়েছি, তোমাদের h দিয়ে দেই না, তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। b আছে কি 25 আর h1 আছে কি 100। এটা কিন্তু শুধুমাত্র 120 এর উপরে কিউ, তোমরা কিন্তু এই 25 আবার সাথে মনে করো না, কারণ এটা কিন্তু শুধু এই বি অন এইচ অন কিউ, এই যে বি অন এইচ অন কিউ, নট বি অন এইচ অন কিউ এরকম। তো এই জিনিসটা খেয়াল রাখবা। প্লাস এ অনটা আমরা পেয়েছি কি 3000 ইনটু ওয়াই অনটা আমরা পেয়েছি 60 মাইনাস y ড্যাশটা আগে দিই, একই হবে অ্যানসার, সেটা সমস্যা হবে না। 95 মাইনাস 60 হোল স্কয়ার প্লাস এবার আসলে আমরা b2 টা আছে 150 ইনটু h2 টা আছে কি 20 হোল কিউব বাই 12 প্লাস a2 টা আছে 3000, y বাটা আসছে মানে y অক্ষের যে ভারকেন্দ্র সেটা 96 আর 95 আর হচ্ছে y2 টা আসছে কি 130 স্কয়ার। তো আমাদের এখানে আসবে হচ্ছে অ্যানসার 11.5
মোমেন্ট অফ ইনার্শিয়া যে হচ্ছে একক সেটা আসবে হচ্ছে সেন্টিমিটার 4 আসতে পারে, মিলিমিটার 4 আসতে পারে, ফুট মানে এর হচ্ছে টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এখানে আমাদের মিলিমিটার আছে, তাহলে আমাদের কি আসবে মিলিমিটার 4। এখন আমরা খেয়াল করি এই ক্ষেত্রে যদি আমাদের রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলে, রেডিয়াস অফ জাইরেশন a সমান I/a রুট, তাহলে আমরা এই যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়েছি এই মানটা, আর এখানে ক্ষেত্রফল আমরা কত পেয়েছি টোটাল 6000, তাহলে 11.05 * 10⁻⁶/6000 ক্যালকুলেশন করলে কিন্তু আমরা রেডিয়াস অফ জাইরেশন পেয়ে যাব। তো এই যে অঙ্কটা আমি তোমাদের দেখিয়েছি, তোমরা আমি মনে করি যে সূত্রগুলো যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে বাকি যে অঙ্কগুলো ম্যাথগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলেই পারবা। অবশ্যই বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে যদি কোনোটাই সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবা। আর হচ্ছে যে থিওরিগুলো আছে সেগুলো তোমরা একটু খেয়াল করবা। ভিডিও প্রমাণ আছে এখানে, যদি প্রমাণ দুটো ইন্টিগ্রেশনের আশা করি তোমরা পারবা। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, যদি সমস্যা না থাকে তাহলে নিজেরা সলভ করে নিও, কারণ দুইটা অনেক সহজ এবং ছোট ছোট প্রমাণ, এই জন্য আমি আর দেখালাম না। আমি সামনের ক্লাসে তোমাদের আরো দুটো ম্যাথ দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।